বাবাকে আমি দেখতাম বা আমার মধ্যে সেটাই আছে, সততা এবং অনেস্টি। আমি কখনো ভাবিনি যে আমি এইভাবে কারোর সামনে ইন্টারভিউ দিতে হবে আমাকে। নতুন বিজনেস যারা রেস্টুরেন্ট বিজনেসে যারা আসতে চায়, অবশ্যই বলবো যে তারা আগে কাজটাকে বোঝে, কাজটাকে শেখে আর কাজটাকে ভালোবাসতে শেখে। Welcome to Podcast with Shuprabha, where we divine into the stories of successful entrepreneurs and business leaders. Please watch the episode till the end. You will get to know a lot about restaurants. Today, we are sitting with Amarnath Chow, the visionary of Nandan Restaurant. তোমার কেমন লাগছে আজকে এখানে এসে? আমার একটা নিউ এক্সপিরিয়েন্স হলো যে আমি কখনো ভাবিনি যে আমি এইভাবে কারোর সামনে ইন্টারভিউ দিতে হবে আমাকে। খুব ভালো লাগছে। তোমার ছোটবেলা কেমন ছিল তোমার পরিবারের সঙ্গে? দেখো, ছোটোবেলা আমার পরিবারের সাথে খুবই ফ্রেন্ডলি ছিল, খুবই ফ্রেন্ডলি। কারণ আমরা 4 বোন 2 ভাই। আমার চেয়ে ছোটো আমার বোন ছিলেন। বাড়িতে কোনো দিন আমাদের দিদি বোনদের কথা কম চলতো, যতটা না আমাদের চলতো, আমি বা দাদা বলতাম। তো বাবা বরাবরই আমাকে খুব ভালোবাসতেন, বাবা মা দুজনেই। এবং বাবা যেখানেই ছোটোবেলায় মানে কোথাও বেড়াতে যেতেন বা কোথাও বেড়ানোর তো কোনো জায়গায় ছিল না বহরমপুর ছাড়া, তো আমি ম্যাক্সিমাম বাবার সাথেই থাকতাম। বাবা কোথাও বাবা যে একজন ভালো ফুটবলার ছিলেন, তো আমরা তখন অত জ্ঞানও ছিল না যে বাবা ফুটবল খেলতেন খেলতে। তো বাবা যেতেন, সবাই ভিড় করতো। আমার বাবার নাম ছিলেন ভাদুদা। তো বাবাকে বলতো, আরে ভাদু তোর এটা ছেলে, তোর ছেলে। তো আমাকে একটা লজেন্স ধরিয়ে দিত, ঠিক আছে। বাবা ভ্রাতৃসংঘ ক্লাবের ফাউন্ডার মেম্বার ছিলেন। তো বাবা যখন ক্লাবে যেতেন তখন ক্লাবে যাত্রা হতো। তো সেই যাত্রার সময় আমি তখন সিস্টেম ছিল মাইকে রিক্সো করে মাইকে প্রচার করা। তো বাবা বলতেন যে আমার ইচ্ছা ছিল বাবা আমিও বলবো। বাবা বললেন, না তোকে বলতে হবে না, তুই থাক, তুই রিক্সার সাথে যা, তোকে বলতে হবে না। তো মাঝে মধ্যে ফাঁক যখন হতো আমিও অ্যানাউন্সমেন্ট করতাম যাত্রার ব্যাপারে। মানে খুব রেয়ার হয়েছে। যাত্রা যখন হতো বাবা আমাকে ক্যাশে বসে থাকতেন, বাবা বলতেন তুই পাশে থাক, ঠিক আছে। বাবা ক্যাশে বসতেন, মানে মাঝে মধ্যে বাবাকে করতে হতো। তো সেই সময় আমি বাবার সাথে ছিলাম, সেই একটা স্মৃতি আমার মধ্যে এখনও আছে। তো সেই সময় আমি দেখতাম বাবার সাথে থেকে বাবা সে 1 টাকারও হিসাব রাখতেন। তা আমাকে বলতেন যে ক্লাবের তো সব টাকা বাবার কাছেই থাকতেন। তো বাবা সেই সময় বলতো, দেখ এদিক ওদিক হয় না, সব 1 টাকার কয়েন 20 পয়সার এগুলো সব বাবা এক এক করে হিসাব করে লিখে রাখতো। তো ন্যাচারালি ছোটোবেলাটা বাবা আমাকে যখনই স্কুলে নিয়ে যেতেন আমি বাবাকে বলতাম, বাবা আমাকে কি করে, আমি কলেজ স্কুলে পড়াশোনা করেছি, ক্লাস 1 থেকেই কলেজ স্কুলে ছিলাম। তো বাবার সাইকেলের পেছনে চেপে গেছিলাম। মাঝে মধ্যে একবার ভালো একটা অভিজ্ঞতা বলি, হেলিকপ্টার এসছিল, তখন ইন্দিরা গান্ধী বহরমপুরে এসছিলেন। কোথায় যাব, দাদা বললো চল দেখে আসি। তখন হেলিকপ্টার দেখাটা বিশাল ব্যাপার ছিল। দাদার সাইকেলে পেছনে চেপে আমি হেলিকপ্টার দেখতে, আর এমনই আমার সাইকেলে স্পোকে পা ঢুকে যায়, স্পোক পায়ে ঢুকে যায়। সে আমি তারপর দাদা তো ভয়ে একাকার, এবার বাবা আমাকে দেবে। যাই হোক, দাদা আবার আমাকে হসপিটালে নিয়ে গিয়ে ভালো করে, তখন হসপিটাল যাওয়ার ব্যাপার ছিল না, তখন নাড়ু কম্পাউন্ডার একটা ছিলেন আমাদের এখানে, সে কম্পাউন্ডারের কাছে নিয়ে গিয়ে ভালো করে ব্যান্ডেজ করে একটা ইঞ্জেকশন দিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসে, ঠিক আছে। তো খুব ভালো ছিল তখন, কোনো চিন্তাভাবনা ছিল না। বাবার সাথে দাদার সাথে, দাদাও আমাকে খুব হেল্প করতো, দাদাও আমাকে অনেক এনকারেজ করেছিল এই সময়। তো একটা আলাদাই ব্যাপার ছিল সেই সময়। তোমার কি মনে হয় তোমার আপব্রিঙ্গিং তোমার কি বিজনেস লাইনে ইনফ্লুয়েন্স করেছে? অবশ্যই সেটা করেছে। কারণ আমি তো শুরুতে যখন করি বিজনেস, এবং সেটা রেস্টুরেন্ট বিজনেস করব ভেবে রেখেছিলাম, যেহেতু আমরা ভেজিটেরিয়ান, কি করব, ননভেজ তো আমরা করতে পারবো না। ননভেজ এই কারণেই করতে পারবো না, তখন
ননভেজের আর ভেজের মধ্যে এতটা ডিফারেন্স ছিল না, মানে একটা রেস্টুরেন্ট করা যায়, কি করা যায় না ভেজ রেস্টুরেন্ট করা যাবে, যেহেতু আমরা ভেজিটেরিয়ান। ননভেজের কথা আরও মাথায় আসেনি যে এক সময় আমার বাড়ির পাশে, বাড়ির সামনে আমার কাকিমা বলতাম, একদিন আমাকে একটা ননভেজ খাওয়ানোর চেষ্টা করেছিল। তো সেটা মা জানতে পেরেছিল। আমি কি করেছিলাম, ওই ননভেজ কি ডিম ছিল, আমি ডিমটা হাতে নিয়ে জাস্ট মুখে দেব, সেই সময় মা আমাকে ফেলে দেয়, মানে করে দেয়, এবং ফেলে দিয়ে আমাকে বলে যে তোকে এবার বাড়িতে ঢুকতে দেবো না। ঠিক আছে, ঢুকতে দেবো না। সে মা, আমার মনে আছে সেই সময় মা এক বালতি গঙ্গা জল ঢেলে আমাকে বাড়িতে ঢুকতে দিয়েছিল। সো সেই ছোটোবেলাকার যে ব্যাপারটা, মাইন্ডসেট যেটা থাকে, যে আমার মধ্যে থেকেই গেছিলো যে না, এই ভেজই করবো, ননভেজের কোনো এই থাকবে না। তো ন্যাচারালি ভেজই করেছিলাম। এবং এই ভেজ করার পেছনে অবশ্যই আমাকে বাড়ির তো আমার দাদা ছিলই, দাদাও ছিল, বাবাও ছিল, কিন্তু তার চেয়েও বেশি সবচেয়ে বড় আমাকে ইনফ্লুয়েন্স আমার বন্ধুরা ছিল। আমার যে ফ্রেন্ড সার্কেল, সেই সময় যে ফ্রেন্ড সার্কেল ছিল, ভেজিটেরিয়ান ফ্রেন্ড সার্কেল, যারা ভেজ খেত, তারা আমাকে খুব হেল্প করেছিল এবং তারা আমাকে এনকারেজ করেছিল। এটা আমি চিরদিন মনে রাখবো তাদের কথা। অ্যাজ এ বিজনেস ওনার, তোমার ছোটোবেলার কী কী ভ্যালুস এখনও তোমার মধ্যে থেকে গেছে? বাবাকে আমি দেখতাম, বা আমার মধ্যে সেটাই আছে, সততা এবং অনেস্টি, এটা আমার মধ্যে এখনও আছে, এবং আমি এই ভ্যালুটাকে কোনো দিন যেতে দেবো না। তোমার লাইফের রোল মডেল কে? আমার শেফ আছে, যে আমাকে হাতে করে কাজ শিখিয়েছিল। আমি তাকে দেখে তার ইন্সপায়ারে আমি থাকি। আমার যে শেফ, আমি যখন 2007 সালে রিনোভেট করি, তখন আমি কলকাতা থেকে একটি শেফকে আনি। সেই শেফ আমাকে সব কিছু হাতে করে দেখিয়েছিল। আজকের ডেটেও সেই শেফ কলকাতা টালিগঞ্জ ক্লাবের শেফ হয়ে আছে। অম্বুজারও সুশেফ ছিলেন, ঠিক আছে। উনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, কিন্তু ওনার যে কাজের স্টাইল আর ওনার যে অ্যাকুরেসি, আমি ওকে ফলো করি, আজকের ডেটেও ওনাকে ফলো করি। তোমার স্কুল লাইফ কেমন ছিল? বন্ধুদের সাথে কোনো খুনসুটির গল্প আছে? না, স্কুল লাইফ আমার মধ্যে, হ্যাঁ, সেরকম অ্যাকচুয়ালি আমি খুব শান্ত ছিলাম স্কুলের সময়, যদিও এখনও শান্ত আছি। তো আমি সবসময় সামনের বেঞ্চে নয়, মাঝে বসতাম, পেছন বেঞ্চে বসতাম না। তো একটা ঘটনা বলি। তো কর্মশিক্ষার ক্লাস, সবাই বেরিয়ে যায়। করবেন না, নবকুমারবাবু আমাদের স্কুলের তখন কর্মশিক্ষা নিতেন। তো বেরিয়ে যায়, আমিও তাদের সাথে বেরিয়ে যাই। এবার আমি লাস্টে বেরিয়েছি, আমি বলি এই বেটা ধর, তুই আয় এদিকে, তুই কোথায় যাচ্ছিস বলে আমার কান চিপে বলছে ফুইতি মারবি, কান চিপে, সেই আমার কানমালাটা আজকে যেটা মনে আছে। আর পেছন দিকে যারা বেরিয়ে গেছে তারা খুব হাসাহাসি করছে, হাততালি দিয়ে পালাচ্ছে। সেই যে সময়টা আমার খুব মনে আছে। তোমার রেস্টুরেন্ট স্টার্ট করার স্টোরিটা আমাদের সাথে শেয়ার করো। দেখো, রেস্টুরেন্ট তো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরই করেছি। তো রেস্টুরেন্ট করব এটা ভাবিনি, কেন আমি 1990 থেকেই বিজনেস চালু করেছি। কি বিজনেস করেছিলাম না, বাবা যখন 84-এ রিটায়ার করে, 84-এ করার পর 85-86 অবধি ঠিক আছে। তারপর থেকে আমি ধীরে ধীরে দাদার দোকানের সাথে ইনভলভ হয়ে যাই। দাদার আমার পাশেই দোকান ছিল, দেবীদিন অ্যান্ড সন্স। ওইখান থেকে করতে করতে আমি ভাবি যে না, বোধহয় এবার আমার নিজস্ব কিছু করা দরকার। আমি তখন কার্ডের বিজনেস শুরু করেছিলাম, গ্রিটিংস কার্ডের বিজনেস, এবং বিভিন্ন জায়গায় আমি হোলসেলিং করতাম। সাময়িকী থেকে শুরু করে সব জায়গায় আমি দিতাম নিজে গিয়ে, ইভেন আমি রঘুনাথগঞ্জেও দিতাম। এই করতে করতে দেখলাম যে না, এদের পেমেন্ট সিস্টেম খুব বাজে। আমি কার্ড দিতাম, 20 টাকা 25 টাকা পেমেন্ট দিত। আমি তখন বিজনেসটাকে চেঞ্জ করার পর আমি একটা হোলসেলিং বিজনেস করি। বাবার সাথে বলি, বাবা এরকম ব্যাপার, আমি এই বিজনেস আর করবো না। তো বাবা বললো তাহলে কী করবি? আমি বললাম এইরকম একটা হোলসেল বিজনেস করার ইচ্ছা আছে। তো আমি তারপর হোলসেল বিজনেস চালু করি। কি করব না,
রানীগঞ্জে সপ্তদ্বীপা চানাচুর বলে একটা কোম্পানি ছিলেন, সেই সপ্তদ্বীপা চানাচুরের আমি রানীগঞ্জ থেকে বাসে করে নিয়ে আসতাম। বাসে করে আমি নিজে গিয়েও নিয়ে আসতাম, আবার মাঝে মধ্যে ওরা পাঠিয়ে দিত। সেই চানাচুর আমরা বিভিন্ন জায়গায় আমি হোলসেলিং করি, ইভেন লালগোলা অবধি যেতাম সেই চানাচুর। সেই লালগোলাতে যাওয়ার পর আমার চানাচুর দেওয়ার পর আমি পেমেন্ট যখন নিতে আসি, নিচে যাওয়ার পর আমি টাকাগুলো, আমার কাছে যথেষ্ট টাকা কালেকশান ছিল, স্টেশনের কাছে আমাকে একটি পিক পকেট হয়ে যায়। পিক পকেট হয়ে যায়, কে করে সেটাও আমি জানতাম। তো আমি তো সেদিন আমার কাছে প্রায় 18 না 19 হাজার টাকা ছিল, সব পিক পকেট হয়ে যায়। আমি তখন খুব ভয়ে ছিলাম, ভয় পেয়ে গেছিলাম যে আমি এবার কি নিয়ে যাব, কি করব। তো লালগোলায় একজন হরিরাম আগরওয়াল বলে একজন ছিলেন, ওনার সাথে আমি সেই সময় পরিচয় হয়। উনি আমাকে বলেন যে কি হলো না, ঘটনা সূত্রে সব জানার পর ওনার কিছু পরিচিতির সাহায্যে আমি সেই টাকাটা 50% টাকা ফেরত পাই। সেই দিনই বাড়িতে খুব চিন্তা করে, তখন সময় তো কোনো ফোন ছিল না, কি হবে। তো সেই লাস্ট আমার চানাচুরের বিজনেস। বাড়িতে আসার পর বাড়িতে বলে তোকে কিচ্ছু করতে হবে না, মা তো খুব ভয়ে ছিলেন। আমি রাত্রেবেলায় বাড়িতে ঢুকি সেই নিয়ে, তখন সব ঘটনার পর সবাই তো ভয় পেয়ে যায়, না তোকে যেতে হবে না। সেই যে আমার বিজনেস বন্ধ হয়ে গেল। তারপর আমি চিন্তা করলাম কি করা যায়, আর কিছু তো করতেই হবে, না হলে মুশকিল হয়ে যাবে। আমার টিউশন ফিস কে দেবে, কোথা থেকে হবে। তো আমি আবার কার্ডের বিজনেস আর গিফট আইটেমের বিজনেস শুরু করলাম। গিফট আইটেম কলকাতা থেকে আমি বিভিন্ন গিফটের জিনিস নিয়ে আসতাম এবং দাদার দোকানে রেখে বিক্রি করতাম। দাদার দোকানে রেখে বিক্রি, ওইখান থেকে যেটুকুই আমার ইনকাম হতো সেই টাকা দিয়ে আমি স্যালারি স্যারদের বেতন পে করতাম। ঠিক আছে। তো এক সময় এমন হয়েছিল, আমি চঞ্চলবাবুর কাছে পড়তাম। আমার ওই দিনের কথা খুব ভালো মনে আছে যে স্যারের কাছে, চঞ্চল ভট্টাচার্য, উনি স্ট্যাটিস্টিক অফিসার ছিলেন কালেক্টরিতে, ওনার কাছে আমি ইকোনমিক্স পড়তাম। ইকোনমিক্স আর অ্যাকাউন্টসটা, তো বেসিক্যালি ইকোনমিক্সটাই উনি দেখাতেন। তো উনির উইকলি টেস্ট ছিল, আমিও গেছিলাম। আমি তখন এতটাই ছিলাম, টায়ার্ড ছিলাম, পড়াশোনার প্রতি খুব মন কম ছিল। আমি যেটুকু দরকার ছিল সেটুকু পড়ে নিতাম। স্যার যে পরীক্ষা নেবে হঠাৎ করে সেটা বুঝতে পারিনি। আমি জাস্ট গিয়েছি, যাওয়ার পর স্যার বলেছে এটা হবে। আমি বললাম ঠিক আছে স্যার, নেন। আমি ওনার আশা মতো লিখতে পারিনি। স্যার বলেছে তুই ছ্যাঁচড়ামো করে কেন পড়ছিস, ছেড়ে দে, পড়াশোনা ছেড়ে দে। আমি বললাম না স্যার, পড়তে তো হবেই, একটা তো ডিগ্রি নিতেই হবে, না হলে তো এই হবে, অসুবিধা আছে। বাবা বলেছে ডিগ্রি তো একটা মিনিমাম গ্র্যাজুয়েশন তো করতে হবে। বলে না তোর বাবাকে বলে দেবো, তুই ছ্যাঁচড়ামো করে পড়ার দরকার নেই, যা বিজনেস করগা। তো সেই সময় আমার মনে আছে যে না, আমাকে পড়াশোনা করতে হবে। সেই সময় আমি মাঝে কিছুদিন বিজনেস বন্ধ রেখেছিলাম যে না, আমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। যাই হোক, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি 94-এ। তারপর থেকে এই যে ছাড়লাম, তারপরেই মাইন্ড সেট করে নিলাম যে না, আমাকে কি করতে হবে। তো বাবার সাথে আলোচনা করে আমরা একটা বাবা বললো যে আমার কিছু টাকা আছে, এটাতে তোকে তৈরি করে দিচ্ছি। বাবা দাঁড়িয়ে থেকে ওই ঘরটা তৈরি করেছিল, নন্দনের ছোট ঘর। হ্যাঁ, সেখান থেকেই আমি বিজনেসটা স্টার্ট করি। রেস্টুরেন্ট চালানো তো একটা কেক ওয়াক না, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে তোমায়। অবশ্যই। তো তুমি কি করে সব কিছু ওভারকাম করলে? দেখো, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে আমি যখন রেস্টুরেন্ট চালু করি, তখন আমি ম্যাক্সিমাম স্টাফকে নিতাম গান্ধী কলোনি থেকে। গান্ধী কলোনি একটা ভালো জায়গা ছিল যে স্টাফ পাওয়া যেত। প্রতিদিন তারা আসতো এবং ডেইলি বেসিসে টাকা নিয়ে চলে যেত। এক সময় এমন হয়েছে, গান্ধী কলোনির চ্যালেঞ্জ এমনই হয়েছে যে আমাকে সবচেয়ে বেশি বেগ দিয়েছে যারা সার্ভিস করে আর যারা বাসন ধোয়, তাদেরকে পাওয়াটা খুব চাপের ব্যাপার ছিল। তো আমি যখনই গান্ধী কলোনিতে যেতাম, যে কেউ এলো না, ওর বাড়ি চলে যেতাম, বাড়ি গিয়ে তাকে নিয়ে আসতাম। এরকমই হতে হতে এক সময় এমন হয়েছিল যে আমি যখনই গান্ধী কলোনি ঢুকি, বাড়ির পেছন দিক দিয়ে সব বাচ্চারা বাড়ির বাইরে চলে যায়, পালিয়ে যায়।
ওর বাবা মারা বলে হ্যাঁ যা তুই যা, বলে বাবু দাদা ও আমার ছেলেই নাই, ছেলেই পালিয়ে গেছে, কি করব। মানে এরকম অবস্থা। ওরা আগেই বুঝতে পারতো যে নন্দন থেকে দাদা এসছে, চল চল পালা, বলে ওই দিক দিয়ে পালিয়ে যেত, বাড়ির পেছন দিক দিয়ে। এরকম একটা রেপুটেশন হয়ে গেছিলো আমার, যে গেলেই আমরা। এবং এরপরে খুব মুশকিলে পড়েছিলাম। এমন সময় হলো কি যে আমি কি করি, আমাকে তো স্টাফ লাগবেই। আমরা করতাম কি, তখন সাইকেল ছিল, সাইকেল নিয়ে নিয়ে আমি চলে যেতাম কখনো এমন তোমার ওই কাঁদির আগে স্টপেজটা কি বলে, রণগ্রাম মোড়, সাইকেল চালিয়ে চালিয়ে আমি রণগ্রাম মোড় অবধি চলে গেছিলাম স্টাফের খুঁজতে খুঁজতে। কেন, যে স্টাফ নেই, আমি চালাবো কী করে, আমি চালাবো কী করে, কারণ আমার সকালবেলা তো বন্ধ হয়ে যায়। সকালে আনলাম, সকালবেলা বন্ধ হোক, আমার সন্ধেবেলা হলেই চলবে। আমি সকালবেলায় বাড়ি থেকে স্নান টান করে সাইকেল নিয়ে বেরিয়ে যেতাম। কোথায় গেলাম, আমি এলাম মা স্টাফ খুঁজতে যাচ্ছি, বাবাকে বলতাম বাবা স্টাফ খুঁজতে যাচ্ছি। কোথায়, এর কাছে ওর কাছে থাকতে থাকতে চায়ের দোকানে বসে চা খেতে খেতে তাদেরকে জিজ্ঞেস করতাম এই আছে। এই করতে করতে একদিন আমি রণগ্রাম ব্রিজের কাছে চলে গেছি, গিয়ে ওইখান থেকে পুরন্দরপুর বলে একটা জায়গা আছে, ওইখানে একটি গ্রামের চাওয়ালারা আমাকে বললো এইখানে যান বাবু, এখানে ছেলে পাবেন। আমি সেখান থেকে দুটো ছেলেকে তার পরের দিন নিয়ে আসি, মানে ওদের সাথে কথাবার্তা বলি তারা আবার মুড়ি বিক্রি করতো, তাদেরই ছেলেদেরকে নিয়ে আসে সকালবেলা, নিয়ে এসে কাজ শুরু করেছি। তারাও পালিয়ে যায়। এবার তারা পালাতে পালাতে এবার তারপরে কি করি কি, যে না এই দিকটা তো আর অসুবিধা, এখানে আমি পাচ্ছি না কোনো ছেলে। আমি চলে যাই দোলতা বাজারের দিকে। দোলতা বাজারে আমি এলাম না, সাইকেল চালিয়ে তো অত দূর যাওয়া যাবে না। 98-এ আমি আমার একটা নতুন হিরো হন্ডা গাড়ি কিনি, হিরো হন্ডা এসএস। তখন তো বাবাকে বলি বাবা একটা নিতে হবে আমাকে। ওই গাড়ি করে আমি চলে গেছিলাম দোলতা বাজারে। দোলতা বাজার থেকে শিকারিপুরের ওইখানে অত দূর চলে গেছিলাম বাইকে চালিয়ে, যে স্টাফকে আনতে হবে, যে করেই হোক স্টাফকে আনতে হবে। স্টাফকে নিয়ে এলাম, নিয়ে আসার পর কিছুদিন 1 মাস কাজ করার পর তখন আমাদের ছিল টিপস দিত, কাস্টমার যারাই দিত একটা টিপস বক্স থাকতো, ওর মধ্যে টিপস দিয়ে দিত। আমরা ওটা মাসের শেষে সবাই ডিস্ট্রিবিউট করে দিতাম, যারা যারা সার্ভিস করতো। একদিন হলো কি, যে সার্ভিসের ছেলেটা আছে সে টিপসের বক্স শুদ্ধ নিয়ে চলে গেছে, পালিয়ে গেছে। এবার কোথায় যাই ভরা মুশকিল। সবারই নিজস্ব মানে একটা সার্ভিসের ছেলেদের একটা রোজগার থাকে। করতে করতে দেখি ঢপটা মোহনের মাঠে পড়ে থাকে। কে নিয়েছে না, শিকারিপুরের যে ছেলেটা আছে সে নিয়েছে। আমি বললাম তাকে ধরতে হবে, অনেক টাকার ব্যাপার ছিল তখন, তো ধরে নাও 1-2 হাজার টাকাও তো বিশাল অনেক টাকাই ছিল। গাড়ি করে চলে গেলাম শিকারিপুর যাওয়ার পর দেখছি ওইখানে তো আমি ফার্স্ট গেছি, মানে ওইখানেই যাওয়ার পর দেখি যে আমি কোন গোলক ধাঁধায় এসে পড়লাম। পানের বরজের মধ্যে দেখছি ছেলেটা বসে আছে এরকম। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ধরলাম, বাবু তুই কেন নিলি, এরকম পালিয়ে গেছিস কেন? ও আমার হাত ছেড়ে আবার পালিয়ে গেল, ওকে আর ধরাই গেল না। লাস্টে ওর মা বলছে যে না ভুল হয়েছে এরকম হয়েছে। আমি তাহলে টাকাটা দেন। কিছুতেই টাকা আদায় করতে পারলাম না। লাস্টে ক্লাবের ছেলেদের, শিকারিপুরের ক্লাবের কিছু ছেলে ছিল, যেহেতু আমি প্রায় যাওয়া আসা করতাম বলে ওরা ওর কাছ থেকে পরে আমাকে কিছু টাকা আদায় করে দিয়েছিল। তো এরকম একটা বিপদের মানে এরকম স্ট্রাগল করতে হয়েছে আমাকে, যে এরকম ধীরে ধীরে এটাকে চিন্তাভাবনা করতে করতে আমি ভাবলাম না এবার অন্যভাবে চিন্তাভাবনা করতে হবে। এই করতে করতে বাস ভাগ্য আর ওপরওয়ালার সাথ ছিল আমার, আস্তে আস্তে সেট আপ করে নিয়েছিলাম সেভাবে। ফুড কোয়ালিটি আর মেনু ডেভেলপমেন্টে তো অনেক বড় রোল থাকে এই বিজনেসে, তো তুমি কি করে মেনটেন করো? প্রথম কথা, আমি আমার রোল মডেল আমার যে শেফ ছিল, যদিও মুসলিম, শেখ সাচ্চাদুল শেখ, সাগরদা ওকে বলতাম আমরা, উনি আমার কাছে আজকের ডেটেও রোল মডেল। উনি যে শিখে গিয়েছেন সেই প্যারামিটারে আমি আজকেও চলি। আজকে যে ফুড কোয়ালিটি, আমি কোয়ালিটির ব্যাপারে আগে আসি। কোয়ালিটি হচ্ছে এমন একটা জিনিস, সেখানে ইনগ্রেডিয়েন্টস খুব ভাইটাল রোল করে। ইনগ্রেডিয়েন্টস যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ফুড কোয়ালিটি সেই মতো আসে না। তো আমি ইনগ্রেডিয়েন্টস আজকের ডেটেও কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস ছাড়া বাকি ম্যাক্সিমাম ইনগ্রেডিয়েন্ট, মশলার কথা বলছি, সব আমি নিজেই আমার রেস্টুরেন্টে তৈরি করে নিই।
সে জিরের গুঁড়ো থেকে, ধনের গুঁড়ো থেকে, হলুদ থেকে, এই আমরা নিজেরাই করি। নিজেদেরই আমরা র মেটেরিয়াল নিই, আমাদের পেশাই মেশিন আছে, ওটাতেই আমরা নিজেরা করে নিই। সেকেন্ড হচ্ছে যে ওয়াটারটা খুব বড় ফ্যাক্টর, ওয়াটার। কারণ আজকে তোমরা দেখবে যে অনেক রেস্টুরেন্টে, বড় বড় 5 স্টার 2 স্টার রেস্টুরেন্টে তো এরা তো মেনটেন করেই। আমরা যেটা মেনটেন করতাম না আগে, মানে আমি 2007-এর পর থেকে বলছি যে জলটা একটা বড় ফ্যাক্টর। পিউরিফায়ার জল ইউজ করতে হবে, না হলে খাওয়ার পর অম্বল ব্যাপারটা চলে আসে। অনেকে বলবে বুক জ্বালা, আমার খাওয়ার পর খাওয়ার টেস্ট লাগবে, কিন্তু পরবর্তী সময়ে অম্বল হয়ে যাবে, কাউরির হয়ে যাবে, এটা একটা বড় ফ্যাক্টর। তো সেই জলটা আমরা, সেই জায়গাটা আমরা সেই জিনিসটা মেনটেন করি। আরেকটা হচ্ছে হাইজিনিক ব্যাপারটা কি, যে পাত্রে করছি বা যেই জায়গাটা করছি সেই জায়গাটা তো পরিষ্কার থাকা চাই, অবশ্যই থাকা চাই। তো এই জিনিসটা আমাকে শুরু থেকেই শেখানো হয়েছে। মানে আরেকটা কথা বলে দিই, আমাদের একটা ছোট্ট বেকারিও আমি করেছি, নন্দন বেকারি। সে বেকারিটা আমি নিজে আগে শিখে তারপর তৈরি করেছি। আমি নিজে বেকারি কোর্স করে, বেকারি ডিগ্রি নিয়ে আমি সে বেকারিটা স্টার্ট করি। 2017-তে আমি বেকারি স্টার্ট করি। তো সেই বেকারিটা যখন শিখি আমি 1 বছর কলকাতায় ট্রেনিং নিই, স্কুলে ইনস্টিটিউটে পড়াশোনা করি, প্র্যাকটিক্যাল করার পর আমি নিজের বেকারি সেট আপ করি। তো বেকারির ক্ষেত্রেও সেই একই জিনিস, যে হাইজিনিক আর কোয়ালিটি, যদি ইনগ্রেডিয়েন্টস ঠিক থাকে তাহলে খাবার ভালো হবেই। এবং তার সাথে এটাও একটা দেখতে হবে যে আজকে আমি যে মশলাটা ইউজ করছি সেই মশলাটার রোলটা কি। আজকে জিরে, যে আমি একটা কথা বলি, ধোসার কথাই বলি, ধোসাতে কলাই ডাল পড়ে, চাল পড়ে, আর কিচ্ছু থাকে না, কিন্তু কিচ্ছু থাকে না। তো আজ চাল আর কলাই ডালের পরিমাণ আজকে গুগল বাবাতে টিপলেই তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। বাট ওটা ক্রিস্পি হয় কী করে, এটা একটা বড় ব্যাপার। তো ক্রিস্পি হয় সেটা আমি আজকে সবচেয়ে মোটা তাওয়া থাকে। আমরা জেনারেলি বাড়িতে হোমমেড যেটা করি ননস্টিক ফ্রাই প্যানে করি। ননস্টিক ফ্রাই প্যানে কি স্টিকি হবে না, মানে সাটবে না, বাট কড়া কোনো দিন হবে না। ওটার জন্য মোটা তাওয়া চাই, আর ওই মতো হিট চাই, যে হিটটা শুধু হাই প্রেশার বার্নারেই সম্ভব। বাড়ির পক্ষে সেটা সম্ভব হয় না, ন্যাচারালি কড়া ব্যাপারটা আসে না। চাল আর ডালের কম্বিনেশন ঠিক আছে, সবই জেনে যাই, সবই করা যায়, কিন্তু ওই কম্বিনেশনের মধ্যে হিটটা ফ্যাক্টর, হিটটা ওই মতো করে দিতে হয়। তো যাতে ওটা চাল আর ডাল, চালের কাজ কি ক্রিস্পিনেসটা আনা, আর ডালের কাজ কি টেস্টিকে আনা। এর মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটার মধ্যে আমরা শুরু থেকেই ধোসার মশলার মধ্যে বিনা পেঁয়াজ রসুনের মশলা করি। তুমি দেখবে বিভিন্ন রেস্টুরেন্টে, ম্যাক্সিমাম রেস্টুরেন্টে মশলাতে পেঁয়াজ থাকে, ইভেন সাম্বারেও পেঁয়াজ থাকে, কিন্তু আমরা মশলাতেও পেঁয়াজ দিই না, সাম্বারেও পেঁয়াজ দিই না, শুরু থেকেই এটা আমাদের আছে। এবার মশলার মধ্যে আমরা কেন, পেঁয়াজ ছাড়া কি ভালো হয় না? অবশ্যই ভালো হয়, সবাই পছন্দ করে। পেঁয়াজের মধ্যে যে মশলা থাকে, ধোসার মশলার মধ্যে কিছুই থাকে না, রাই থাকে, কারি পাতা থাকে, তেল থাকে, আদা আর লঙ্কা, আর কিচ্ছু না। কিন্তু সেই পরিমাণটা ঠিক রাখতে হবে। আদা যদি বেশি দাও তাহলে একটু ঝাল টাইপের লাগবে, সর্ষে যদি বেশি দাও তাহলে একটু তেতো লাগবে। পরিমাণ মতো দিতে হবে সব কিছু। সর্ষে, ভালো সর্ষে, আবার সর্ষের কোয়ালিটিও আছে, সেই ব্যাপারটা, সেই কোয়ালিটি দেখা। আর এটা এমনি বাজারে যে সর্ষে পাওয়া যায় ঠিকই আছে, কিন্তু আমরা যে সর্ষেটা ইউজ করি রাজস্থানি সর্ষে, ঠিক আছে, সেই সর্ষেটা ওটা অল্প দিলেই কাজ হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো, এই জায়গাগুলোকে যদি ঠিকঠাকভাবে রাখা যায় কোনো সমস্যা নেই। আর যখন খাবার যেই তৈরি করে, আমি প্রতিটা কারিগরকে এটাই বলি, আমি নিজেও ধোসা বানাতে পারি, সাউথ ইন্ডিয়ান সব কিছু আমার শেখা আছে, ঠিক আছে। এগুলো আমি শিখেছি, এগুলো শিখিনি, এগুলো আমার জার্নি লাইফে আমি ঠেকে শিখেছি। এমন দিনও গেছে যে ধোসার কারিগর নেই, কিন্তু কেউ বুঝতেই পারেনি ধোসার কারিগর নেই। আমি ভেতরে গিয়ে আমি অ্যাপ্রন পরে, টুপি পরে আমি তৈরি করেছি,
আমি তৈরি করেছি, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে যতক্ষণ তুমি না জিনিসটা যতক্ষণ না জানবে ততক্ষণ তুমি সাকসেস হতে পারবে না। তোমাকে কাজ ছোট বড় দেখলে হবে না, কাজ তোমার কাজ, তোমাকেই করতে হবে। এবার তুমি কিভাবে করবে সেটা তোমার ব্যাপার। তুমি কিভাবে নতুন নতুন ট্রেন্ডস আর নন্দনের অথেন্টিক স্টাইলটাকে মেনটেন করে চলছো? এর জন্য আমি বিভিন্ন জায়গায় আমি যাই। যখনই আমি কোনো খবর জানতে পারি যে এ ভালো জিনিস করছে বা ও করছে, বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল যখনই নতুন ওপেনিং হয়, প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টের আলাদা স্পেশালিটি আছে, সবারই আছে। আজকে বহরমপুরের কিছু কিছু হোটেলেরও রেস্টুরেন্ট যারা আছে তাদেরও আছে, আমাদেরও আছে, অন্যরা আছে, ভেজ ননভেজ সবারই আছে। তো তাদের কিছু কিছু স্পেশালিটি ডিশ থাকে, সিগনেচার ডিশ থাকে। তো সেই জিনিসগুলোকে খাওয়ার পর আমি খুব মানে একটা কোনো আইটেম খাওয়ার পর মোটামুটি 80% বলে দেবো তার মধ্যে কী কী মশলা আছে, ঠিক আছে। এটুকু আমার সেন্স আছে, আমি বলে দিতে পারবো, ঠিক আছে। তো ন্যাচারালি আমি যখন যাই বা কোথাও, তখন এই জিনিসগুলোকে খুব অ্যাডাপ্ট করি। হয়তো আমার ভালো লাগে, বা ভালো লাগার সাথে সাথে আমি ভাবি যে এটা আমার বহরমপুরের লোকদের জন্য এই জিনিসটা আনলে হয়তো ওরা নিতে পারবে, কারণ আমি বহরমপুরের টেস্টটাকে খুব ভালো বুঝি যে এরা এই টাইপের খেতে পারে। সেম অ্যাজ আবার যখন কলকাতায় কেউ যাবে, কলকাতার টেস্ট আর বহরমপুরের টেস্ট সিমিলারলি একই বলা যেতে পারে, ঠিক আছে। তো কলকাতাতেও অনেক ভালো ভালো রেস্টুরেন্টে আমি গেছি, তাদের আইটেম খেয়েছি, তাদের খাওয়ার পর তাদের রিপ্রেজেন্টেশন দেখি, সব কিছু দেখি। এইভাবে আমরা অ্যাডপ্ট করি। তার সাথে সাথে আমি কিছু কিছু নতুন বই বেরোয়, ম্যাগাজিন বেরোয়, সেগুলোকে আমি আমার অবসর সময়ে আমি ওগুলো পড়াশোনা করি। এইভাবেই আমি ওটাকে আমরা ইনবিল্ড করি যে হ্যাঁ এটাকে এইভাবে করলে ভালো হয়, বোধহয় এটা এখানে নেই, এটাকে এইভাবে করলে এই রিপ্রেজেন্টেশন দিলে হয়তো ভালো হবে। কিন্তু একটা ব্যাপার কি, আমি কোনো কিছু কাউকে ফলো করার আমার টেন্ডেন্সি থাকে না যে ও এটা করছে আমি এটা করব। ওর থেকে যদি একটু বেটার করতে হয় বা ওটা অনেক কিছু অন্যভাবে যদি রিপ্রেজেন্ট করা যায়, সেটাকেই আমি সবসময় প্রাধান্য দিই যে এটাকে এইভাবে দিলে ভালো হয়, বা এটাকে এইভাবে এক এক জায়গায় রেস্টুরেন্টে যাই, যাওয়ার পর দেখা যায় অহেতুক ওরা গার্নিশ করে দেয়, এ করে দেয়। আমি ভাবি যে গার্নিশ করে ঠিক আছে, দেখো এক একটা ব্যাপার আছে যে কলকাতার লোকদের কাছে সময় আছে, ওরা যখন যায় তখন একটু সময় বসে খায় আরাম করে, তা 15-20 মিনিট সময় দেয়। বাট আমাদের বহরমপুরে এই সময়টা কেউ দেয় না, অদ্ভুত লাগে। কেন দেয় না? যে আজকে গেলেই আমাকে সঙ্গে সঙ্গে আমার চাই, 5 মিনিটে দিলে খুব ভালো, খুব ভালো সার্ভিস, খুব ভালো। যখনই সেটা 15 মিনিট হয়ে যায় বা 20 মিনিট হয়ে যায়, তখনই ন্যাচারালি গেস্টদের মধ্যে একটা আলাদা ফিলিংস তৈরি হয়। এতক্ষণ হয়তো 15-20 মিনিট দেরি হয়েছে, কিন্তু সেটা ওদের কাছে হয়ে যায় আরে আধ ঘন্টা 40 মিনিট হয়ে গেল। এটা আমাদের নেচারে, আমি বা তুমি কখনো গেলে আমরাও সেটা করি, আমাদের সাথে কোনো ফ্যামিলি মেম্বার গেলে আমি এটাকে কোনো খারাপভাবে নিই না, যাক ওদের ফিলিংস। ওই ফিলিংসটাকে আমি কিন্তু খারাপ আমি ভাবি যে কাস্টমারকে যদি আমি গার্নিশ করে দিয়ে করি তাহলে আমার সময় লাগবে। আমার মেন মোটো হচ্ছে খাবারটাকে টেস্টি এবং হাইজেনিক। যদি আমি সেই মতো করে ঠিক মতো দিতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অ্যাজ এ বহরমপুরবাসী হিসাবে আমি, বা বহরমপুরের রেস্টুরেন্ট ওনার হিসাবে আমি বলি যে আমরা এটাকে মেনটেন করি, যত তাড়াতাড়ি পারি সার্ভিস তত তাড়াতাড়ি আমাদের ভালো। এক সময় ছিল যখন আমি 2000 সালের কথা বলছি, তখন বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা আসতো আমার কাছে, এসে ঘন্টার পর ঘন্টা বসতো। একটা আমার ব্যাডউইল হয়ে গেছিল যে নন্দন মানে একটা আড্ডার জায়গা, নন্দন মানে যে কফি হাউসের সাথে তুলনা করে দিয়েছিল অনেকে, ঠিক আছে। আমাকে নিয়ে অনেক গানও হয়েছিল রেস্টুরেন্ট নিয়ে, যে নন্দনের এই আড্ডা, একটা গানও হয়েছিল, খুব ভাইরাল হয়েছিল সেই সময়। তো যাই হোক, এমআইএসের কিছু আমার মনে আছে যে এমআইএসের স্টুডেন্টরা প্রচুর আসতো আমার কাছে। ইভিন যখন চিলড্রেন্স ডে ছিল, তখন চিলড্রেন্স ডেতে আমাকে ভোর 5টার সময় দোকান খুলতে হতো। কেন না, ওরা আগে থেকে সব বলতো দাদা আমার এত ব্রেড পকোড়া লাগবে, এতটা আলু বড়া লাগবে, এতটা ইডলি লাগবে, এগুলো। তো তাদেরকে দেওয়ার জন্য আমার দোকান খোলা রাখতাম, 5টার সময় উঠে আমি করতাম। ইভেন এমনও হয়েছে যে স্টুডেন্টরা সব স্কুল থেকে চলে আসতো আমার কাছে, নন্দনে চল নন্দনে খাবো, নন্দনে খাবো। তো
আমি শুনেছি স্টুডেন্টদের কাছে যে এরকম হয়েছে যে এমআইএসে বলেছে নাকি যে নন্দনে গেলেই নাকি একটা, এটা কতটা সত্যি আমি জানি না, স্টুডেন্টরা তখন বলতো যে নন্দনে গেলেই 10 মার্কস মাইনাস হবে এরকম আমি শুনেছি। ঠিক আছে, তো তখন একটা আলাদা ক্রেজ ছিল যে একটা, তখন আমি ভাবতাম যে না এই একটা যে একদিকে পরিচিতি হচ্ছে, কিন্তু আরেক দিকে আলাদা মেসেজ চলে যাচ্ছে যে নন্দন মানেই আড্ডা। এই জায়গাটাকে আমি ভেবেছিলাম যে না, এবার এটাকে বন্ধ করা উচিত। সেই জায়গা থেকে আমরা ধীরে ধীরে ধীরে, সব কিছু তো হঠাৎ করে বন্ধ করা যায় না, সেটা আমি ধীরে 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 আমার এতে এতে সেটা বন্ধ করেছি। তো আজকে আমি এই জায়গায় পৌঁছেছি, সেই জায়গা থেকে। তোমার নন্দনের সিগনেচার ডিশ কি? সিগনেচার ডিশ বলতে তোমার বলতে পারো যে ধোসাটা তো আমার অবশ্যই নিজস্ব ওয়ে আছে সিগনেচার। তার সাথে আমি ইন্ডিয়ানের কিছু কিছু সবজি আছে, যে ইন্ডিয়ান সবজি, যেমন আমাদের নিজস্ব একটা এই আইটেম করছি মটকা পনির বলে, ভেরি ডিলিশিয়াস ডিশ। এবং ওই মটকা পনিরের এটাই হচ্ছে আলাদা কনসেপ্টে, একটা হাঁড়ির মধ্যে আমরা পনিরের সবজি করে ওর মধ্যে দম দিয়ে সেই মটকার যে স্মেলটা আছে সেই স্মেলটা আনার চেষ্টা করি। তো এটা আমাদের একটা খুব ভালো একটা প্লাস বেবিকর্ন, চাইনিজের মধ্যে বেবিকর্নটা আমাদের কাছে খুব ভালো সেল হয়, এবং আমাদের নিজস্ব মশলা থাকে, নিজস্ব সস থাকে, সেই সস দিয়ে আমরা তৈরি করি। তো যাই হোক, আমার অনেক স্টাফই এদিক ওদিক গেছে, তারাও চেষ্টা করেছে বেবিকর্ন করার জন্য, সেই টেস্ট কিন্তু আনতে পারেনি। ঠিক আছে, তো আমি ভাবি যে আমাদের এই 4-5টা আমার নিজস্ব পেটেন্ট লিস্ট আছে, যেটা বহরমপুরবাসী বা সবারই ভালোবাসায় আমি এখনও অবধি ঠিকঠাকভাবে চালাতে পারছি। রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি কীভাবে নিজেকে চেঞ্জ করছে আর তুমি নিজেকে কীভাবে অ্যাডাপ্ট করছো? আজকের ডেটে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি প্রতিদিনই একটা নতুনভাবে চেঞ্জ হচ্ছে। মানে প্রথম কথা বলি, আজকের ডেটে মানুষকে বোঝাটা খুব মুশকিল। মানুষকে আজকে আমরাই যে সময়ে বিজনেস শুরু করেছিলাম, সেই সময়ের যে কারিগর, সেই সময়ের যে সার্ভিসের ছেলে, ঠিক আছে, তারা একটা আলাদা মাইন্ডসেট ছিল। আজকের যে যারা কারিগর বলো, স্টাফ বলো, তারা আলাদা মাইন্ডসেটে আছে। তারা কি করতে চায়, মানে কাজ করবে না সেটা আমাদের পক্ষে খুব টাফ হয়ে যায় বোঝা, খুব চাপ হয়ে যায়। এই ক্ষেত্রে আমি মনে করি যে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে অনেকেই চিন্তাভাবনা করছে, আমিও চিন্তাভাবনা করছি, যত ম্যান পাওয়ার কমানো যায়। এই ম্যান পাওয়ার কমাতে গেলে আমাকে টেকনোলজির সাহায্য নিতে হবে। টেকনোলজিটা এমনই একটা জিনিস যে তোমাকে কোনো দিন ধোকা দেবে না, কিন্তু মানুষ কিন্তু তোমাকে ধোকা দেবে। টেকনোলজি তোমাকে ধোকা দেবে না। কেন দেবে না? যে তুমি তো ইনবিল্ড ওর মধ্যে প্রোগ্রাম করে রাখছো, ওটা তোমাকে ধোকা দিতে পারবে না। কিন্তু মানুষকে তুমি ইনবিল্ড কিছু করতে পারছো না, তোমাকে ধোকা দেবে। তো ডে টু ডে এটা একটা চলে আসছে যে আজকের দিনে খুব চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যাচ্ছে, যে আজ সব মেশিনে তৈরি হচ্ছে। আজ তুমি ধোসা মেকারও পাবে, ধোসা তৈরি করার জন্য কারিগর লাগবে না। একটা অজানা লোক এসেও ধোসা তৈরি করে দিতে পারবে। একটা গ্রেভি এখন রেডিমেড গ্রেভি পাওয়া যাচ্ছে। বাট রেডিমেড গ্রেভি পাওয়া গেলেও আজকে আমরা যে গ্রেভিটা করছি তার মধ্যে কিছু তো ডিফারেন্স আছেই, অনেক ডিফারেন্স আছে। ঠিক আছে, এটা হলো রেস্টুরেন্টের সেগমেন্টে। বেকারি সেগমেন্টে যদি তুমি বলো, বেকারি সেগমেন্ট তো রেভলিউশন চলে এসছে। কেন? যে বেকারির ইন্ডাস্ট্রির মধ্যে 1-2 লোক হলেই যথেষ্ট, বাকি মেশিন করবে। কিন্তু সেই 1-2 লোক এডুকেটেড হতে হবে, আর বেকারি সম্বন্ধে তার নলেজ রাখতে হবে। বাকি কিচ্ছু দরকার নেই, নলেজ আর রাখতে হবে, আর কিচ্ছু দরকার নেই। রেসিপি এখন গুগলে বা ইউটিউবে দেখলেই সব পাওয়া যাবে, কোনো 19-20 নেই, কিছু নেই, ওই একই রেসিপি, কিন্তু সব মেশিনের সাহায্যে হয়। বেকারি ইন্ডাস্ট্রি যতটা না রেভলিউশন এসছে, রেস্টুরেন্টে আস্তে আস্তে আসছে। বাট রেস্টুরেন্টে এখন মেন সমস্যা হচ্ছে ম্যান পাওয়ারের সমস্যা, কোয়ালিটি স্টাফের সমস্যা। আজকে আমার এখানে যে ধোসা খাবে, হয়তো কলকাতার আনন্দে গেলে তুমি তার চেয়ে বেটার টেস্ট পাবে, কারণ তারা যে ইনগ্রেডিয়েন্টস দিচ্ছে বা তারা যে স্টাফকে করছে, আমার চেয়ে বেশি কোয়ালিফাইড স্টাফ। আমি বলছি না যে আমার এখানকার ধোসাই বেস্ট, বাট
ওটাও কোনোভাবে কম আমাদের চেয়ে, মানে আমি ওদের সাথেই কম্পিটিশান করি যে তাদের মতোই আমার তৈরি হয়, কিন্তু সবসময় সেই ব্যাপারটাকে মেনটেন করা যায় না। কেন করা যায় না? এগুলো স্টাফ রিলেটেড হয়ে যায়। আজকে কোনো স্টাফ ছুটিতে চলে গেল, তার হেল্পার করছে, ন্যাচারালি সে ওরকম করতে পারবে না। ন্যাচারালি সেই জন্য স্টাফকে বোঝা বা স্টাফের মন বোঝাটা খুব চাপের ব্যাপার হয়ে যায়। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে তো আস্তে আস্তে আমি জানি না কীভাবে আমরা করব, তবে আমরা আরও স্টাফ কম করে এটাকে কিভাবে আরও সার্ভিস দেওয়া যায় সেটার দিকে আমরা চিন্তাভাবনা শুরু করেছি। ইভিন তুমি দেখতে পারো যে সার্ভিসের স্টাফ যখন আমরা সার্ভিস ইন্ডাস্ট্রিতে বসে আছি, সার্ভিস যদি আমরা কাস্টমারকে না দিতে পারি কেউ আর আসবে না। খাবারটা পরের ব্যাপার, আগে সার্ভিসটা, আগে এন্টারটেন করা, ওদের সাথে কথা বলা, এইটাই ব্যাপারটা হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোয়ালিটি স্টাফ পাওয়া যাচ্ছে না, কোয়ালিটি স্টাফ না পাওয়ার জন্য সার্ভিস হ্যাম্পার হচ্ছে। তো আমরা এটাই এখন আসছে দিনে আমরা চেষ্টা করছি যে এটাকে আরও কম স্টাফে কীভাবে সেলফ করতে পারি, মানে সেটা সেলফ সার্ভিস যেটা বলছে সের দিকে আমরা নজর দিচ্ছি, যাতে স্টাফ কম করে সার্ভিসটাকে বেটার করার। তুমি যখন নতুন কাউকে হায়ার করো তো তুমি তার মধ্যে কি কি কোয়ালিটিস দেখো? ফার্স্টে তো তার অ্যাটিটিউড দেখা হয়, তারপর তার কাজের ইচ্ছা দেখা হয়, আর তারা কোন ফ্যামিলি থেকে আসছে সেটা দেখতে চাই। এটা খুব মাইনে রাখে, ঠিক আছে? তো তার এই 3-4টে জিনিস আমরা খুব ফলো করি। কোন ফ্যামিলিতে তার কাজের ইচ্ছা কতটা, আর তার মধ্যে কী জ্ঞান আছে, তার মধ্যে কী জ্ঞান আছে। একটা সার্ভিসের ছেলে যদি দেখি তার মধ্যে কি বুদ্ধি আছে কি না সেটা দেখি। একটা যদি ক্যাশের কোনো ছেলে নিই তার মধ্যে কম্পিউটার বা বাজার সম্বন্ধে কোনো জ্ঞান আছে কি না সেটা দেখি, যে তাদের টাকা পয়সার লেনদেন হলে সে ভুলভাল তো করবে না। তার কথাবার্তার স্টাইল দেখি, যে সে ঠিকঠাক কথা বলতে পারছে কি না, এটাই দেখি। যারা নতুন বিজনেস স্টার্ট করছে তাদেরকে তুমি কি অ্যাডভাইস দেবে? নতুন বিজনেস যারা রেস্টুরেন্ট বিজনেসে যারা আসতে চায়, অবশ্যই বলবো যে তারা আগে কাজটাকে বোঝে, কাজটাকে শেখে, আর কাজটাকে ভালোবাসতে শেখে, তবেই এই ইন্ডাস্ট্রিতে আসা উচিত, নচেত তাদেরকে আসা উচিত নয়। টাকা থাকলেই যে এই বিজনেসটা হয় না, টাকা থাকলে ম্যান পাওয়ার পাওয়া যাবে, কিন্তু ওই স্টাফরাই যে 1-2 মাস পর বা 6 মাস পর গদ্দারি করবে না তার কোনো গ্যারান্টি নেই। তো সুতরাং নিজে যতক্ষণ না বিজনেসটাকে না জানে, আমার মনে হয় এই না জানা অবস্থায় এই বিজনেসে আসা উচিত নয়। অনেকেই এরকম করে যে হয়তো কন্ট্রাক্টরি বিজনেস করছে, হয়তো হোলসেলিং বিজনেস করছে, দেখছে যে হ্যাঁ রেস্টুরেন্টে খুব ভিড় হচ্ছে, আমি একটা রেস্টুরেন্ট করি, কিন্তু তার তো কোনো অভিজ্ঞতা নেই, যে কিভাবে চালাতে হয়। তো আমি বলবো তাদেরকে এই বিজনেসে না আসাই উচিত। হ্যাঁ, আগে রেস্টুরেন্ট খাবার সম্বন্ধে তার ভালোবাসা, তার অ্যাট্রাকশান আগে আসুক, সে জানুক রেস্টুরেন্ট ব্যাপারটা নিয়ে, তবেই এই ইন্ডাস্ট্রিতে আসা উচিত, নচেত নয়। দ্যাটস ইট স্যার, কেমন লাগলো? খুব ভালো লাগলো, এবং আমার একটা নতুন মানে নিজের ব্যাপারে বলার ব্যাপারটা আমি একটা খুব ভালো জায়গা পেয়েছি এতদিন পরে, এটা আরও ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস এপিসোড টিল দি এন্ড। প্লিজ সাপোর্ট আস বাই সাবস্ক্রাইবিং টু আওয়ার চ্যানেল, and if you have learned something from this video, please like and comment down in the comment section. Lots of love to you all. Jai Hind. Please watch the episode till the end. You will get to know a lot about restaurants.